হ্যাঁ বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করবো 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো বেস ফিল্ম ফ্যান্টাস্টিক ফোর। এই ফিল্মে দেখানো হয় যে চারটি সাধারণ মানুষ একটি দুর্ঘটনার ফলে কিভাবে সুপারহিরো হয়ে উঠেছে। আর সুপারহিরো মুভি দেখতে হলে তো আমরা অনেকেই খুব পছন্দ করি। আর আমি যখন এই ভিডিওটি বানাচ্ছিলাম তখন এই মুভিটির IMDb রেট 5.7 আউট অফ 10। তাহলে বেশি সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল কাহিনী দিকে। যাওয়ার আগে হে মাই নেম ইজ মিস্টার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নাম শুনলেই তো বোঝা যায় ফ্যান্টাস্টিক ফোর মানে চারজন কাল্পনিক সুপারহিরোকে নিয়ে এই গল্পটি। মুভির শুরুতে আমরা দেখতে পাই এই চরিত্রের মধ্যে দুজন মূল চরিত্র রিচ রিচার্ড এবং বেন গিলকে। দুজনই বিজ্ঞানী, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা তাদের নতুন এক গবেষণা কিছুতেই শেষ করতে পারছে না। তাই উপায় না দেখে তারা সাহায্য চাইতে যায় তাদের স্কুল জীবনের পুরনো এক বন্ধুর কাছে, ভিক্টর ডন ডুম। এই ভিক্টর হলো এখন শহরের একটি বড় ইন্ডাস্ট্রি ডন ডুম ইন্ডাস্ট্রির CEO। যেখানে গিয়ে রিচার্জ তাকে জানায়, আমরা গবেষণায় প্রমাণ পেয়েছি হাজার হাজার বছর আগে মানুষের সভ্যতা গড়ে উঠেছিল এক ধরনের কসমিক এনার্জির মাধ্যমে। আর আমি নিশ্চিত হয়েছি খুব শীঘ্রই আবারও এমন একটি এনার্জেটিক ফিল্ড পৃথিবীর দিকে আসছে। যদি আমরা মহাকাশে গিয়ে সেটার উপর গবেষণা করতে পারি তাহলে আমরা এই পৃথিবীর উন্নয়নে বিশাল কিছু করতে পারবো। এক কথা শোনার পর ভিক্টর বলে, ঠিক আছে আমি রাজি, তবে একটা শর্ত আছে। আর এই শর্তে সে জানায়, আমার এই কাজ শেষ হলে পুরো লাভের 70% আমি নেব আর 25% তোমাদের। ভিক্টরের এই কথা শুনে শুরুতে রিচার্জ আর বেন রাজি না হলেও তাদের সামনে অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এখানে ভিক্টর তাদেরকে পরিচয় করিয়ে দেয় সু নামের একজন ভদ্র মহিলার সঙ্গে, যার পুরো নাম সু স্টর্ম। সে বলে, এই মেয়েটা আমাদের পুরো টিমের সঙ্গে থাকবে। রিচার্ড, বেন এবং সু এর কথাবার্তা বুঝে বোঝা যাচ্ছে সু আসলে তাদের ছোটবেলার স্কুল ফ্রেন্ড। এমনকি রিচার্ডের সঙ্গে তার পুরনো লাভ স্টোরি আছে। এরপর সু তাদের সামনে তাদের ভাইয়ের প্রস্তাব তুলে ধরে। সেই ভাই হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের আরেকটি মেইন ক্যারেক্টার জনি স্টর্ম। তাকে আমরা সবাই মার্বেল সিনেমেটিক ইউনিভার্সে ক্যাপ্টেন আমেরিকা নামে চিনি। তাকে দেখার পর বেন বলে ওঠে, এর সঙ্গে কাজ করা সম্ভব না, কারণ বেন আগে থেকেই জনিকে চিনত। জনি নাসার বেনের অধীনে কাজ করত, কিন্তু দুর্ভাগ্যবশত এই মিশনে বেনকে জনির অধীনে কাজ করতে হবে। তবে করার কিছু নেই, কাজ তো করতেই হবে। এরপর দেখা যায় কিছুদিনের মধ্যেই তারা সবাই প্রস্তুত হয়ে যায় তাদের নতুন মহাকাশ মিশনের জন্য। এখানে সু সবাইকে একটা করে অসাধারণ স্যুট দেয় এবং বলে, এই স্যুটটি মহাকাশে তোমাদেরকে সব দিক থেকে প্রোটেক্ট করে রাখবে, যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এরপর দেখা যায় তারা 5 জন মিলে পৌঁছে যায় ডন ডুম ইন্ডাস্ট্রির এক মহাকাশ স্টেশনে। সেখানে পৌঁছে রিচার্জ সবাইকে জানায়, কসমিক এনার্জি এখানে আসতে এখনো কিছু সময় বাকি আছে। তখন ভিক্টর বলে, আমাদের কিছু বিশেষ যন্ত্র মহাকাশের বাইরে রেখে যাতে পরে এই এনার্জির উপর পরীক্ষা চালানো যায়। তখন রিচার্জের নির্দেশে বেনকে স্পেস স্যুট পরিয়ে 4টি বিশেষ যন্ত্র সহ মহাকাশের বাইরে পাঠানো হয়। তাকে বলা হয় এই যন্ত্রগুলো নির্দিষ্ট জায়গায় রেখে আসতে হবে, যাতে এই কসমিক এনার্জি যখন পার হবে তখন এগুলির মাধ্যমে কিছু এনার্জি ধরে রাখা যায়। কিন্তু এসবের মাঝে হঠাৎ রিচার্জ লক্ষ্য করে সে কসমিক এনার্জিটা এখনো ঘন্টাখানেক পরে আসার কথা ছিল, সেটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই আসছে। অথচ তখনও বেন স্পেস স্টেশনের বাইরে কাজ করছিল। রিচার্জ সঙ্গে সঙ্গে সবার উদ্দেশ্য করে বলে, বেন তুমি যত দ্রুত সম্ভব স্টেশনের ভিতরে ঢুকে পড়ো। কিন্তু বেন জানায়, আমার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তবুও সে দেখতে পায় সেই এনার্জি স্ট্রিট একদম তার সামনে এসে গেছে। তখন সে তাড়াতাড়ি স্টেশনের দিকে ফেরার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই কসমিক এনার্জিটির সঙ্গে সরাসরি ধাক্কা খেয়ে যায়। কারণ সে ছিল একমাত্র ব্যক্তি যে স্টেশনের বাইরে ছিল। ফলে পুরো এনার্জির সবচেয়ে বেশি প্রভাব তার উপরে পড়ে। এই যে স্টেশনের ভিতরে থাকা বাকিরা সরাসরি ধাক্কা না খেলেও তাদের শরীরে এই এনার্জির প্রভাব পড়েছে। এরপর যখন তাদের জ্ঞান ফিরে তখন চোখ খুলে দেখে তারা সবাই হাসপাতালে এবং বুঝতে পারে ঘটনাটা ঘটেছিল প্রায় 3 দিন আগে। তারা 3 দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধারিত ছিল। এ সময় দেখা যায় জন হাসপাতাল থেকে চুপচাপ বের হয়ে যাচ্ছিল, কিন্তু বের হওয়ার আগেই এক নার্স তাকে বারবার সতর্ক করে দেয়, আপনি এখনো পুরোপুরি সুস্থ হয়নি, বাইরে যাওয়া আপনার জন্য বিপজ্জনক। এমন সময় নার্স তার মুখে একটি থার্মোমিটার দিয়ে তার শরীরে তাপমাত্রা পরিমাপ করতে যায়, কিন্তু জন কোনো কথা না শুনলেই থার্মোমিটারটা নার্সের হাতে দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। এরপর সেই নার্স যখন থার্মোমিটার চেক করে তখন অবাক হয়ে যায়, কারণ থার্মোমিটারে দেখায় 200 ডিগ্রি প্লাস। এরপর দেখা যায় জন আইস স্ক্র্যাচিং করতে করতে হঠাৎ লক্ষ্য করে তার পুরো শরীর আগুন ধরে উঠতে শুরু করছে। অন্যদিকে বেন, সু এবং রিচার্জ একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। হঠাৎ বেন অসুস্থ বোধ করে এবং উঠে সেখান থেকে চলে যায়। রিচার্জ কথা বলতে বলতে দেখে সু আচরণ মতো অদৃশ্য হতে শুরু করেছে। একসময় টেবিল থেকে একটা পানির বোতল পড়ে যায়। রিচার্জ তখন অনেক দূর থেকে অস্বাভাবিকভাবে হাত লম্বা করে সেই বোতলটা ধরে ফেলে।
তারা নিজেরাই নিজের পরিবর্তনটা দেখে অবাক হয়ে পড়ে। এ সময় হঠাৎ করে সেখানে এসে হাজির হয় জন। সে বলে, তোমরা বিশ্বাসই করতে পারবে না আমার সাথে এখন কি ঘটেছে। তখন তারা তিনজন মিলে আলোচনা করতে করতে আবার হাসপাতালের দিকে রওনা হয়। সেই হাসপাতালে যেখানে একটু আগেই বেন অসুস্থ হয়ে ফিরে গিয়েছিল, সেখানে বেন হঠাৎ অনুভব করে তার শরীরে দ্রুত পরিবর্তন হচ্ছে। সে দেখতে পায় তার পুরো শরীর ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। এসব দেখে সে নিজেকে আর সামনে রাখতে পারছে না। শেষমেশ সে পুরো হাসপাতালে দাপিয়ে বেড়ায় এবং এক পর্যায়ে দেওয়াল ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। বাকিরা জনি, রিচার্ড এবং সু তখন ঘটনাস্থলে আসে। তখন তারা বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে প্রবেশ করতে পারছিল না, কারণ গেটটা ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। তখন রিচার্ড হঠাৎ করে স্ট্যাম্বল দিয়ে গেটের নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে আর লক খুলে ফেলে। গেট খুলে তারা যখন ভিতরে ঢুকে তখন দেখতে পায় বেন সেখানেই নেই। আসলে বেন এর মধ্যে সেখান থেকে সূর্য চলে যায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে। সে বাড়ির সামনে এসে ফোন করে তার স্ত্রীকে বলে বাইরে এসে দেখা করতে, কিন্তু যখন তার স্ত্রী বাইরে এসে এবং বেনকে দেখে তখন চমকে উঠে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সে এক দূরে বাড়ির ভিতরে পালিয়ে যায় আর বলে উঠে, তুমি এখানে থেকে চলে যাও। এই ঘটনা বেনের মন খুব ভেঙে যায়। সে ভাবে তার বিয়েটা টিকে রাখার আর কোনো মানেই নেই, তাই সে সিদ্ধান্ত নিয়ে এই জীবন শেষ করে দিবে। সে সূর্য চলে যায় তার ব্রিজের উপরে আত্মহত্যা করার উদ্দেশ্যে। ঠিক তখনই আরেকজন লোক আসে, সে নিজের জীবন শেষ করতে চায়। তখন বেন তাকে প্রশ্ন করে, তোমার সমস্যা কি, খারাপ কি তোমার অবস্থা? কিন্তু লোকটা বেনকে দেখে এতটাই ভয় পায় সে কি পিছু হাঁটতে হাঁটতে হঠাৎ ব্রিজ থেকে নিচে পড়ে যায়। সে রাস্তায় পড়ে আর তখনই একটি দ্রুতগামী ট্রাক তার দিকে ঝাঁপিয়ে আসে। ঠিক তখন বেন ঝাঁপিয়ে পড়ে ট্রাকটিকে থামিয়ে দেয়, কিন্তু হঠাৎ ট্রাক থেমে যাওয়ায় পেছনের অনেকগুলো গাড়ি এসে একটার পর একটা ধাক্কা খেতে থাকে। ফলে পুরো ব্রিজের উপর একটা বিশাল অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এই সময় সেখানে এসে পৌঁছায় জন, রিচার্ড ও সু। ব্রিজের উপর দুর্ঘটনার ফলে এক গাড়ি থেকে অনেকগুলো অক্সিজেন সিলিন্ডার ছিটকে পড়ে চারদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে সেগুলো একটা বিস্ফোরণ হয়। সেই সময় জন আগুনের মধ্যে পড়ে যাওয়ায় একটা ছোট বাচ্চাকে বাঁচিয়ে নেয়, আর সু তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতার দিকে আগুনের বিস্তার থামিয়ে সাধারণ মানুষকে রক্ষা করে। আর এই বিস্ফোরণে জুড়ে একটি ফায়ার সার্ভিসের গাড়ি ব্রিজ থেকে নামিয়ে নিচের দিকে ঝুলতে থাকে। ঠিক তখনই বেন এসে সেই ভারী গাড়িটিকে নিজের হাতে টেনে আবার ব্রিজের উপর তুলে আনে। এসব দেখে সেখানে উপস্থিত সাধারণ মানুষেরা অবাক হয়ে যায়। তারা আনন্দে হাততালি দিতে শুরু করে, আর ঠিক সেখানে থেকেই তাদের চারজনের নাম হয়ে যায় ফ্যান্টাস্টিক ফোর। ঘটনাটির সম্পূর্ণ ভিডিও তখন লাইভে প্রচার করছিল এই একটি নিউজ চ্যানেল, এবং সেই চ্যানেলের ফ্যান্টাস্টিক ফোরের একটি ছোট সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তারা জানায়, কিছুদিন আগে মহাকাশে আমাদের মিশনে সময় একটা দুর্ঘটনা ঘটে। সেই কসমিক এনার্জিটির প্রভাবে আমাদের শরীরের এই অদ্ভুত পরিবর্তন এসেছে। তবে আমরা চেষ্টা করছি যেন যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবর্তনগুলো ঠিক করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। এদিকে মহাকাশ মিশনে এই ব্যর্থতার খবর ছড়িয়ে পড়তেই ভিক্টরের কোম্পানির শেয়ার হোল্ডাররা তার মুখোমুখি হয়। তারা জানায়, এই মিশনের কারণে কোম্পানি বিশাল ক্ষতি হয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে কোম্পানি থেকে সরে দিতে হবে। তখনই আমরা জানি ভিক্টরের শরীরে ওই কসমিক এনার্জির প্রভাব পড়েছিল, কিন্তু তখন কেউ জানতো না ঠিক কি ধরনের পরিবর্তন ঘটেছে তার শরীরে। অন্যদিকে বেন তার শরীরের এই পাথর মতো অবস্থার জন্য একদমই খুশি ছিল না। সে বারবার বলছিল, যে কোনো উপায়ে আমি আগের মতো স্বাভাবিক হয়ে যেতে চাই। তখন রিচার্ড তাকে সবাইকে জানায়, আমি এই ব্যাপারে যত দ্রুত সম্ভব গবেষণা শুরু করব। আমরা সবাই মিলে চেষ্টা করব আমরা আবারও আগের মতো হয়ে যেতে। এই উদ্দেশ্যে তারা সবাই মিলে রিচার্জের ল্যাবে উপস্থিত হয়। সেখানে তারা নিজেদের ক্ষমতা ও পরিবর্তনগুলো নিয়ে গবেষণা শুরু করে। এদিকে ভিক্টর রিচার্জের সঙ্গে দেখা করে। সে বলে, তোমার এই কাজ শেষ করতে হলে যদি কোনো সাহায্য দরকার হয় আমি আছি, তুমি নির্দ্বিধায় আমাকে বলো, আমি পুরোপুরি সাহায্য করব। কিন্তু ভিতরে ভিতরে সে রিচার্জকে দোষারোপ করছিল যে এই মিশন ব্যর্থ হওয়ার জন্য। এই সময় আমরা দেখতে পাই যখন ভিক্টর রেগে যায় তখন তার আশপাশের সব লাইট টিম করে জ্বলতে থাকে। আর যখন সে লিফটে ওঠার সময় দেওয়ালে এক ঘুষি মারে তখনই দেখা যায় তার হাতের আঙ্গুলগুলো ধীরে ধীরে ধাতব বস্তুতে রূপ নিচ্ছে। এদিকে প্রথমে জনকে পরীক্ষা করার পর তারা জানতে পারে জন যখন আগুনে জ্বলে উঠে তখন তার শরীরে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 4000 কেলভিনেরও বেশি, অর্থাৎ এমন তাপমাত্রা যা সূর্যের পৃষ্ঠের কাছাকাছি। সূর্যকে পরীক্ষা করে জানা যায় সে নিজের আবেগ ও অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারলেই গায়েব হয়ে যেতে পারে, আর সে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। শুধু তাই না, তার ভিতরে রয়েছে আরও একটি অসাধারণ শক্তি, যে ফোর্স ফিল্ড তৈরি করতে পারে, যেটা দিয়ে কোনো কিছুই আটকে রাখতে পারে, শত্রুকে দূরে ঢেলে দিতে পারে। বেনকে পরীক্ষা করে দেখা যায় তার পুরো শরীর অঙ্গ পাথরের মতো শক্ত হয়ে গেছে, অর্থাৎ সে এখন পুরোপুরি একজন জীবন্ত পাথরের মানুষ।
আর রিচার্জ নিজেই এখন এক ধরনের রাবার মানব। তার শরীরে যে কোনো অংশ ইচ্ছে মতো লম্বা বা ছোট করতে পারে, যেন সে নিজেই একটা ইলাস্টিক শরীরের অধিকারী। এরপর কিছুদিনের মধ্যেই রিচার্জ জানায় সে এমন একটি মেশিন তৈরি করেছে যা সাহায্যে তারা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। কিন্তু এর একটি বিপজ্জনক দিকও আছে। এই মেশিনের ফলে তাদের পাওয়ারগুলো হয়তো আরও বাড়তে পারে। একথা শুনে জন একদমই রাজি হয়নি, কারণ সে এই আগুনের শক্তি দিয়ে ভীষণ খুশি ছিল। সে কোনোভাবেই আগের সাধারণ জীবনে ফিরে যেতে চায় না। এখন থেকে শুরু হয় জন আর বেনের মধ্যকার মতবিরোধ। পরবর্তীতে দেখা যায় জন একটি জায়গায় যায়, সেখানে তার আগুনের শক্তি দেখিয়ে সবার সামনে শো করে। সবাই মুগ্ধ হয়ে যায় তার আগুনের খেলা দেখে। তবে এই সময় এক রিপোর্টার তার কাছে জানতে চায় তাদের টিম সম্পর্কে কিছু বলতেন। জন সবাই সম্পর্কে বলতে থাকে, আর শেষে বেন সম্পর্কে বলে ও তো আসলে একটা বিশাল পাথরের লোক, পৃথিবীর সবচেয়ে বড় ভুয়া ব্যাপার। এ কথাটা সে একদম হাসি মজার ছলেই বলছিল, কিন্তু বেন ব্যাপারটা একদম ভালোভাবে নেয়নি। আর তাই জন আর বেনের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। শেষ পর্যন্ত সুজ গিয়ে তাদের জড়িয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ভিক্টরের একটি হাত এখনো পুরোপুরি ধাতব বস্তুতে রূপান্তরিত হয়ে গেছে, এমনকি তার সেই হাতে এখন ইলেকট্রিসিটি ধারণ করার ক্ষমতাও চলে এসেছে। ভিক্টর তার এই নতুন শক্তি ব্যবহার করে প্রথমে প্রতিশোধ নিয়ে তার সেই শেয়ার হোল্ডারদের উপর, যে তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল, সে তাকে ঠান্ডা মাথায় খুন করে দেয়। এরপর ধীরে ধীরে সে শুরু করে তার নতুন পরিকল্পনা। প্রথমে সে দেখা করে বেনের সঙ্গে। সে বেনকে বোঝাতে থাকে, রিচার্ড তোমাদের এখনো স্বাভাবিক করতে পারবে না। ও আসলে গবেষণা নামে সুজের সঙ্গে প্রেম করছে। বেন একথা বিশ্বাস করে ফেলে এবং রিচার্ডের লেবে ফিরে গিয়ে তার সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। এরপর বেন রাগে ভুগে গবেষণার দিকে বেরিয়ে যায়। ঠিক তখনই রিচার্ড সিদ্ধান্ত নেয় এই মেশিনটার এবার নিজের উপর ব্যবহার করবে। তাই সে নিজেই সেই ঢুকে সেটি চালু করে দেয়। কিন্তু মেশিন চালানোর সময় যথেষ্ট বিদ্যুৎ না থাকায় পরীক্ষণটা ব্যর্থ হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে সুজ সেখানে এসে রিচার্জকে দেখতে পায় খুব দুর্বল অবস্থায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এরকম হলে কিভাবে? রিচার্জ জানায় যথেষ্ট পাওয়ার না থাকার কারণে পুরো পরীক্ষাটা ব্যর্থ হয়ে গেছে। এ সময় এসব কথাবার্তা ভিক্টর গোপনে একটা মাইক্রোফোন দিয়ে শুনে নিচ্ছিল। আর তারপরই সে তার লোককে নির্দেশ দেয় বেনকে এখনই লেবে নিয়ে আসো। এরপর ভিক্টর বেনকে সেই একই মেশিনে ঢুকিয়ে পরীক্ষা পুনরায় শুরু করে। এবার সে নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে, ফলে এইবার পরীক্ষা সম্পূর্ণ সফল হয় আর বেন আবার আগের মতো সাধারণ মানুষের রূপে ফিরে আসে। কিন্তু এই পরীক্ষার সময় ভিক্টরের মুখের স্কিন ফেটে যেতে থাকে আর তার শরীরের অনেকটা অংশ ধাতব বস্তুতে রূপান্তরিত হয়ে যায়। এরপর ভিক্টর রিচার্জকে অপহরণ করে সেখান থেকে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় সে এক টুকরো লোহার মুখোশ সংগ্রহ করে, সেটা পরে সে নিজের মুখ ঢাকার জন্য ব্যবহার করে। তারপর সে একটি সুপার কুলিং ইউনিট দিয়ে রিচার্জকে সম্পূর্ণ বরফে জমিয়ে দেয়। এদিকে জনকে মেরে ফেলার জন্য ভিক্টর একটা হিট সেন্সিং রকেট লঞ্চার ছুড়ে মারে, কিন্তু জন চালাকিতে শহরের আশেপাশে ঘুরে রকেটটিকে সরাসরি এক আবর্জনায় আগুনে নিয়ে গিয়ে ধাক্কা দেয়। ফলে রকেটটি সেখানে বিস্ফোরিত হয় আর জন বেঁচে যায়। এদিকে সুজ অদৃশ্য হয়ে রিচার্জকে উদ্ধার করতে যায়। সে গিয়ে রিচার্জের হাতের বাঁধন খুলে দেয়। তারপর শুরু হয় ভিক্টর আর রিচার্জের ফাইট, কিন্তু খুব বেশি সময় লাগেনি। ভিক্টর রিচার্জকে সহজেই কাবু করে ফেলে। এসব দূর থেকে দেখে বেন আফসোস করতে থাকে। এই অনুতাপ থেকে সে আবার সেই মেশিনে প্রবেশ করে আর নিজেই মেশিন চালু করে তার শক্তি পুনরায় ফিরিয়ে আনে। তারপর সে সুজা রওনা দেয় রিচার্জ আর সুজিকে বাঁচাতে। এরপর বেন সরাসরি গিয়ে ভিক্টরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ধীরে ধীরে লড়াইটা এমন পর্যায়ে পৌঁছায় সে তারা একটা সময় আমরা দেখি ফ্যান্টাস্টিক ফোরের চারজন একসঙ্গে জোট বেঁধে ভিক্টরের বিরুদ্ধে একইভাবে লড়াই শুরু করে। শেষ মধ্যে জন আর সুজ মিলে তাদের দুজনের শক্তিতে এক করে ভিক্টরকে আগুনের ঝলসে দেয়। অন্যদিকে বেন আর রিচার্জ মিলে একটি বিশাল জল পাইপ দিয়ে পানি ছুড়ে দিয়ে ভিক্টরের গরম শরীরকে একদম ঠান্ডা করে দেয়। আগুনের তীব্র উত্তাপ আর তারপরে হঠাৎ ঠান্ডা পানির ধাক্কায় ভিক্টর পুরোপুরি জমে যায় আর এর মাধ্যমে পুরো শহর মুক্তি পায় বিপদ থেকে। এই ঘটনার পর তারা চারজন সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা একসাথেই থাকবে। তারা নিজেদেরকে ফ্যান্টাস্টিক ফোর হিসেবে কাজ শুরু করবে। এরপর আমরা দেখি রিচার্ড সুজিকে একটি আংটি দিয়ে প্রপোজ করে। পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই ভিক্টরের জমে যাওয়া দেহটা একটি বড় জাহাজে করে কোনো এক অজানা জায়গায় উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। কিন্তু এখানেই জাহাজের এক কর্মীর হাতে থাকা একটা ট্যাব অচমকভাবে গোলমাল করতে শুরু করে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। আর পরবর্তীতে কোন মুভির এক্সেলেন্ট ভিডিও চাও তা কমেন্ট বক্সে বলে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।